শুভ সন্ধ্যা। প্রত্যেককেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি 23 দিন পরে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা এইভাবে সামনাসামনি মিলিত হতে পারি। ভার্চুয়ালি বোধহয় সবাইকেই অনেকবার করে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়ে গেছে। আজকের এই পরিস্থিতিতে আমরা প্রথমে ভেবেছিলাম যে ভারত মাতার বীরতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, আজ 124 পূর্ণ করে 125-এ পদার্পণ করলেন। এই বিশেষ বছরটিকে এইভাবে আমরা উদযাপিত করতে পারবো তাই নিয়ে আমাদের সকলের মনে সংশয় ছিল। কিন্তু আমরা আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে তারা আমাদের এইটুকু অনুমতি দিয়েছেন। তাই খুব ঘরোয়াভাবে আজকে আমরা কয়েকজন কাছের মানুষকে নিয়ে এই বছরের মতন এই যে যাত্রা শুরু করলাম, আমরা সকলেই মনে প্রাণে যেটা চাইছি যে এই যাত্রা যেন এবার অব্যাহত থাকে। 2020 আমরা এখন সকলে বলতে চাইছি। আজকের অনুষ্ঠান বাঙালির চিরকালের গর্ব। পৃথিবীতে অনেক মনীষী আছেন, মহাপুরুষ আছেন, তাদের প্রত্যেকেরই জন্মদিন এবং মৃত্যুদিন উৎকীর্ণ করা আছে, কিন্তু একমাত্র সুভাষচন্দ্র বোস, যার শুধু জন্মদিনই আছে, মৃত্যুদিন নেই। বলা হয় বাঙালি যেদিন মৃত্যু হবে সেই দিনই সুভাষচন্দ্র বোসের মৃত্যুদিন। আমরা অনুষ্ঠান শুরু করছি। আমি বলবো চেম্বুর দলের সেক্রেটারি ইন্দ্রশেখর ভদ্রকে আপনাদের সঙ্গে দুটো কথা বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। চেম্বুর দলের তরফ থেকে আপনি সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা আজকে এমন একজনের অনুষ্ঠান করছি যিনি আমাদের সরকারি সকলে সবসময় বিরাজ করেন। একমাত্র যিনি তার নিজের জীবনকে তুচ্ছ করে দেশের স্বাধীনতার জন্য সরকার মুক্তি দিয়েছিলেন। আজকে সেই মহামানীতে আপনি স্মরণ করছেন। আমরা জানি অনেক কথাই যাদের সঙ্গে বলা যায়, কিন্তু আজকে পরিসর কম। তবু বলবো এমন একজন মানুষ যিনি সমস্ত যার বা ধর্মের উঠে সমস্ত ভারতবাসীকে এক করেছিলেন। তিনি সাহস দেখিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করা যেতে পারে, যেভাবেই হোক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্তি করা যায়। আমি একটা লাইনই বলবো, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী তার জীবনকে লিখিয়েছিলেন একটা কথা। আমি মহাত্মা গান্ধীকে বলছি, তিনি বলেছিলেন, হ্যাজ সুভাষ বিন দেয়ার দি পার্টিশন কুড নট হ্যাভ টেকেন প্লেস। মহাত্মা গান্ধী আনকোট। আজকে অগস্টের তারিখে তিনি চলে গিয়েছিলেন আইএনএ করার জন্য। তিনি জানতেন সামনে তার পথ বিপদ সংকুল, তিনি ফিরবেন কি ফিরবেন জানেন না, তবুও তিনি সাহস দিয়েছিলেন। আজও আমরা হই, আমরা সারা ভারতবর্ষের মানুষ নেতাজিকে আমাদের প্রাণিজ্য ভালোবাসি। আসুন সবাই মিলে এই মহামানুষকে মানুষকে তাদের সঙ্গে আমরা শ্রদ্ধা করি আমাদের সঙ্গীত পরিচালনার মধ্যে। এর পরবর্তী সময় আমরা একটা ছোট্ট ফিল্ম দেখাবো উপরে পাস করে এই অনুষ্ঠান হওয়ার পর চলে যাবো। আসুন আমরা শুরু করছি আজকে অনুষ্ঠান। সবাই দেখুন এটা শুনুন এবং আমি অবশ্যই বলছি অনুষ্ঠান শুরু করার জন্য। আজকের এই অনুষ্ঠান একেবারেই ঘরোয়া অনুষ্ঠান। আমার হাতে যে যন্ত্রটি রয়েছে যে কোনো সময় বিগড়ে যেতে পারে। ধরে নিন মাইক্রোফোন নেই, সেইভাবে আজকের অনুষ্ঠানটা সাজানো হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে ছোট্ট করে কয়েকটা কথা, কারণ আমি এখানে অন্তত নেক্সট জেনারেশনের কয়েকজনকে দেখছি এই মহাপুরুষ সম্বন্ধে যাদের পারবো সেইভাবে কোনো খবর বা তার সম্বন্ধে জানা নেই। অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পূর্বে বিদ্যালয়ে পাঠ সাঙ্গ করে নেতাজি যখন ভারত মাতার
কাজে নিজেকে নিয়োজিত করলেন, তখন একদিকে বিপ্লব, অন্যদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রবর্তিত ধর্মীয় সংগঠন এবং সেবার মূলক কাজ তাকে সমানভাবে আকর্ষণ করেছিল। এছাড়াও গুরুদেব রবীন্দ্রনাথের শান্তিনিকেতনও তার জন্য আমন্ত্রণ ছিল। কিন্তু নেতাজির মতো মহাপুরুষরা যে পথেই যান না কেন, তারা সেই পথেই তাদের প্রতিভার স্ফুরণ দেখাতে সক্ষম। তিনি রাজনীতি বেছে নিয়েছিলেন। তিনি মনে করতেন যে পরাধীন দেশে মানুষের একমাত্র পেশা হওয়া উচিত রাজনীতি। তাই হেলায় আইপিএস এর তকমা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি দেশ সেবায় নিজেকে ব্রতী করেছিলেন। তবে তার সেই স্বদেশ প্রেম অন্যান্য নেতাদের মতো ছিল না। তাই শত বাধা বিঘ্ন অতিক্রম করেও তিনি এমন কিছু দুঃসাহসিক কর্মকাণ্ড করে গেছেন যা আজকের যুগে বসে আমাদের ভাবতে অচিন্তনীয় লাগে। সেই সময় ভারতীয় রাজনীতির কর্মধারেরা বিভিন্নভাবে নেতাজির পূর্ণ স্বরাজের দাবিকে নস্যাৎ করার জন্য তাকে বারে বারে বাধা দিয়েছিলেন। এবং যখন তিনি বুঝলেন যে দেশের মাটিতে বসে আমি পূর্ণ স্বরাজের জন্য লড়াই করতে সক্ষম হব না, তখন বিদেশে গিয়ে বিপ্লবী ফৌজ গঠন করে তিনি ভারত মাতার শৃঙ্খলা মোচনের জন্য চেষ্টা করেছিলেন। এইরকম ছিল তার অদম্য দেশপ্রেম। তিনি বলতেন যে স্বাধীনতার জন্য আমাদের পাগল হতে হবে, তবেই আমাদের মধ্যে অন্তর্নিহিত অসীম শক্তির স্ফুরণ হবে। আমরা নিজেরাই অবাক হয়ে যাব যে আমাদের ভিতর এত শক্তি কিভাবে লুকায়িত ছিল, এবং সেই শক্তির বলে আমরা অবশ্যই স্বাধীনতা অর্জন করতে পারব। তিনি বলতেন, হ্যাঁ, আমি স্বপ্নবিলাসী, আমি একমাত্র একটি স্বপ্ন দেখতে ভালোবাসি, সেটা স্বাধীন ভারতের স্বপ্ন। তাকে বলা যেতে পারে বালগঙ্গাধর তিলক, গান্ধীজি, দাদা লাজপত রায়, মহামতি গোখলে, এরা যদি প্রথম প্রজন্মের স্বাধীনতা সংগ্রামী হন, তাহলে নেতাজি, জওহরলাল, আবুল কালাম, এনারা হলেন দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা সংগ্রামী। এরা নেতাজি বাদে সকলেই স্বাধীন ভারতে প্রশাসনিক উচ্চ পদে আসীন হয়েছিলেন। কিন্তু একমাত্র নেতাজি ব্রিটিশদের আভ্যন্তরীণ কারারুদ্ধ করার চক্রান্তকে দুঃসাহসিকভাবে নস্যাৎ করে দিয়ে, যা ইতিহাসের খাতায় মহা নিষ্ক্রমণ নামে প্রসিদ্ধ, বিদেশের মাটিতে গিয়ে ইউরোপ থেকে দূর প্রাচ্য প্রায় অর্ধেক পৃথিবী জুড়ে উনি রাজনৈতিক কর্মকাণ্ড করেছিলেন। নিজে সামনে দাঁড়িয়ে সামরিক প্রত্যাহারের নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বোপরি তার রহস্যজনক শেষ অন্তর্ধান সব মিলিয়ে তাকে জননেতা থেকে জননায়কে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু নেতাজি যদি রাজনীতিক না হতেন, তার অসাধারণ মুন্সিয়ানা যেটা সাহিত্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যদিও সেই হিসেবে তিনি কোনো সাহিত্য লেখেননি, তিনি যে গদ্য রচনায় যে কৌশল দেখিয়েছেন, তাতে অনায়াসে বলা যেতে পারে যে তিনি ভালো লেখক হতে পারতেন। তার রচিত তরুণের স্বপ্ন, দেশের ডাক, পড়ার কথা আপনারা যদি পড়েন, তো দেখবেন সেখানে গদ্য রচনার তার মুন্সিয়ানা কথা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, স্বধর্মে নিধনম শ্রেয়, বড় ধর্ম ভয়াবহ। তিনি বলছেন, আমরা বাঙালিরা যদি আমাদের স্বধর্ম ত্যাগ করি, তাহা আত্মহত্যা তুল্য পাপ। ভগবান আমাদের আর্থিক সম্পদ দেননি বটে, কিন্তু তিনি আমাদের প্রাণের সম্পদ দিয়েছেন। আর্থিক সম্পদের পিছনে দৌড়তে যদি আমরা আমাদের প্রাণের সম্পদ হারাই, তবে সেই অর্থের কোনো প্রয়োজন নেই। তাই কবি যে কথাটি বলে গেছেন, সেটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু রয় চেয়ে উঠে, দুটি চোখের কিরণ ফেলে এমনি ভাবে পূর্ণ দমে ওটায় ফুল ফোটে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে।
আমরা এবার আমাদের মধ্যে যারা রয়েছেন, প্রথমে প্রশান্ত তোমাকে দিয়ে শুরু করি। লেডিজ ফার্স্ট করলাম না, তোমাকে আগে নমস্কার। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো। তোমাতে আমরা লোহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো। তোমাতে আমরা লোহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপের নাহি তো সে গগন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নূতন বোধ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো। তোমাতে আমরা লোহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, বুঝাও দীনতা নিরুয়াবে। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের
রক্ত এনে দাও, চিনি আমি আনবই স্বাধীনতা। তোমরা ওদের আঘাত করে যাও, কাঁদবে ওরা, ভাঙবে নীরবতা। এই ছিল তার উদাত্ত আহ্বান। তিনি সবার নেতাজি সুভাষ, ভারত মাতার অদম্য সন্তান, অত্যাচারের সাক্ষাৎ সন্ত্রাস। তোমার করা ফৌজি আজাদ হিন্দ শক্তি সেনা নামিয়েছিল পথে, ব্রিটিশ রাজের টুটল রাতের নীল, এগিয়ে এলে ভারত বিজয় রথে। লালমুখরা পালিয়ে যেন বাঁচে, তোমার কাছে জব্দ ওদের বল। চচুর ভয়ে অন্ধকারে নাচে, রাজার আসন তাতেই টলমল। স্বাধীন ভারত দেশাত্মবোধক গান করে তোমার প্রণাম অন্তহীন। তোমার জন্মতিথি তাই যাবে ওদের প্রাণ। জানুয়ারির 23 দিন, 23শে জানুয়ারি আমাদের সকলের হৃদয়ের মনের মণিকোঠায় চিরস্থায়ী একটি জায়গা করে নিয়েছে। যে বীর সন্তান ভারতের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন, তাকে স্মরণ করে আমরাই কৃতার্থ হচ্ছি। আজ আবার আমরা গানে ফিরে যাব। আমি আশা করতে পারিনি আমাদের খুব কাছের বন্ধু দেবাশিস, আর দেবাশিসকে যিনি চালনা করেন তার নাম পুষ্পিতা দাস। আর পুষ্পিতা থাকে শুধু মীরাগড়ে। এবার দেখো এরকম হয়তো 10-12 জন আমার কাছে যারা আছেন, কারণ এখন ভয়ে কেউ বেরোচ্ছে না, আসবে হয়তো 10-12 জন। তুমি কি আসতে রাজি আছো? ও বললো মন্দিরে গান গাইতে পারতে ইচ্ছা করো, সৌভাগ্য আর কি আছে। তো পুষ্পিতাকে কিন্তু আপনার এই জন্য একবার জয় থাকবে, অনেক দুঃখ এসছে এবং এটা বছর হিসেবে ভীষণ সুখ্যাতি আছে। আমি অবশ্য সবাইকে সেটা বলবো না, ভালো মন্দ খেতে গেলে আমার জায়গাটা এবার আপনারা চলে আসবেন, ওটা আমার জন্যই ভালো। আমি প্রথমবার এখানে গান গাইতে এসেছি। সবচেয়ে প্রথম চেঙ্গুর ক্লাবের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য মায়ের সামনে সেরকম সময় এই বছরের প্রথম প্রোগ্রাম, যেটা লাইভ করতে পারছি, কারণ ফেসবুকে লাইভ করে করে আর কোনো ভালো লাগছে না। অডিয়েন্স সামনে না থাকলে যারা গান গায় বা যারা যাই করে ভালো লাগে না, এটা নিশ্চয়ই বোঝেন আপনারা। তাই প্রথমবার গাইতে এসেছি, প্রচুর ক্ষমা করতে। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি যে প্রথমবার আজকে এই বছর মায়ের মন্দিরে গান গাওয়ার সুযোগ পেয়েছি। ভারতবর্ষ সূর্যে দেশে
যেহেতু মায়ের মন্দিরে গান করছি তাই একটা সাংস্কৃতিক করছি। আমি ব্যথার প্রদীপ নীলাভ জ্বালিয়ে অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। আমি ব্যথার প্রদীপ নীলাভ জ্বালিয়ে অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। আমি ব্যথার প্রদীপ নীলাভ জ্বালিয়ে অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। আশার ধূপে আগুন দিয়ে বসেছি মা জ্বালিয়ে নিয়ে। আশার ধূপে আগুন দিয়ে বসেছি মা জ্বালিয়ে নিয়ে। অনুরাগে চন্দনেতে অনুরাগে চন্দনেতে হয়েছিস তুই কালি। মা অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। বাসনাশা জবাব হয়ে উঠেছে যে ফুটে। বাসনাশা জবাব হয়ে উঠেছে যে ফুটে। মায়া যত ছায়া হয়ে গেছে বাদল টুটে। নেই কোনো টান পেছন পড়ে সুখ দুঃখেরই অবমানে। নেই কোনো টান পেছন পড়ে সুখ দুঃখেরই অবমানে। অঙ্গে আমার মেহেছে তোর অঙ্গে আমার মেহেছে তোর কালো রূপের কালি। মারো অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। আমি ব্যথার প্রদীপ নীলাভ জ্বালিয়ে অশ্রু ফুলে সাজিয়ে দিলাম মা তোর পূজা নারী। মা তোর পূজা নারী। মা তোর পূজা নারী। এখন যে গানটা করবো যদি মানে সাহস করে বলছি আমি প্রথমবারে, যদি আপনারাও জানেন আজ এই যেহেতু মানে আমরা দেশাত্মবোধক গান করছি, আমি একটা গান করছি অতুল প্রসাদী, যদি জানেন এই গানটার সাথে সাথে করবেন খুব ভালো লাগবে। হ্যাঁ নিজে নিজে শুনে, এটা আপনার থেকে ওই সুরে পৌঁছে যাবে না।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে তাদের সহযোগিতায় আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। তো সেই কারণেই আমি তো নেতাজি নই, চেম্বুর ক্লাবের সদস্য হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন রাখছি যে যারা যারা রক্তদান মানে জীবনদান, আপনারা সবাই জানেন, যারা যারা রক্তদান ইচ্ছুক বা আপনাদের পরিচিতের মধ্যে যদি কেউ রক্তদান ইচ্ছুক হয় তাহলে আপনাদের সকলকে স্বাগতম। আগামী 31শে জানুয়ারি সকাল 10টা থেকে তিনটে পর্যন্ত আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি স্টাফেরা আসছেন। আমি বারে বারে আপনাদের কাছে অনুরোধ রাখছি যদি পারেন ভালো হবে। আর আজকে সময় কম, এই কথা বলে রাখি যে এরপরে কিন্তু এই ডকুমেন্টারিটা আপনাদের দেখার সৌভাগ্য কিন্তু সব জায়গায় হবে না। আমাদের সদস্য দেবাশিস ঘোষ এই ডকুমেন্টারিটাকে জোগাড় করেছেন, নেতাজির উপর খুবই তথ্য সমৃদ্ধ। আমি অনুরোধ করবো সবাইকে এই অনুষ্ঠানের পরে উপরে গিয়ে আমরা ওই ডকুমেন্টারিটা দেখব। আর এতক্ষণ তার সম্বন্ধে কোনো কথাই বলিনি, যাকে নিয়ে বলতে গেলে আবার 1 ঘন্টা আলাদা করে সময় দরকার না। না করে সীমার বাস্তব টাকা সকলের সঙ্গে সমস্ত হচ্ছে তাদের ধরে হাসতাম যতটা ভালো মনে হচ্ছে অতটা নয়, শূন্য আসলে তো আপনারা তো ভালো দেশে বিদেশে অনেক অনুষ্ঠান করেছেন। তো আমি আজকের আমাদের শেষ ছুটি তারপর আলোচনার জন্য সময় খুব সংক্ষিপ্ত করে আলোচনা করবেন 3টি গান। হ্যাঁ এবং গাওয়া জানা অপেক্ষা রাখে। আর একেবারে পাড়ার নেই, যার জন্য সবচেয়ে দেরি করে এটাই দরকার। এটা রূপক চৌধুরী ভালো লাগে করে আপনার জন্য নাম দেবেন। ভালো লাগেনি আপনার চাননি নমস্কার সবাইকে, নববর্ষের শুভেচ্ছা জানাই। ও আমার দেশের মাটি তোমার বরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার বরে ঠেকাই মাথা।
জনম আমার মরণ তোমার বুকে তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার কোলে খেলা সুখে সুখে তুমি অন্য
দিয়ে দিই। এই দেশ আমার, এই দেশ, এই দেশ, এই
এবং শিল্পী অজান্তে মন্দিরার সঙ্গ পেয়ে গেল। এটা শিল্পীর জন্য বড় সৌভাগ্য। ধন্যবাদ। আমাদের সকলকে বলে ধন্যবাদ করতে তিনি কিছু বলেছিলেন। দিল্লি চলো অভিযানে এই সময় তিনি ঝাঁকি রেজিমেন্টের ভারপ্রাপ্ত নায়িকা ছিলেন। তিনি ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল, তিনি এই গানটি কাছতে গিয়েছিলেন। তাদেরকে পেয়েছি আপনার পুষ্পিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের চেম্বুর ক্লাবে যাবে। আমরা সত্যি খুব খুশি। একটুখানি আবার বাবা বলুন। এরপরে আমি দেখে নিচ্ছি প্রশান্ত কুমার পালকে। উনিও আমাদের ঘরের মানুষ। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের আহ্বানে সারাদিন। এবার আমি দেখে নিচ্ছি লাভা জানাকি। লাভা দেখুন, বাঙালির কতগুলো ঐতিহ্য আছে, সেটা কিন্তু লাভা মেনটেন করেছে। সবচেয়ে কাছে থেকে সবচেয়ে পরে এসেছি, এগুলো কিন্তু আমাদের করতে হবে। একটু হাততালি হয়েছে না? এবার মানে সকলের সঙ্গে সংযোগ করে যিনি আজকে অনুষ্ঠানটাকে আরো মনোরম করে তুলেছিলেন সেই পার্থিবের সাথে আমাদের ঘরের মানুষ। আর আমাদের পুরো অনুষ্ঠানটা এবং আজকে যে ডকুমেন্টারিটা আমরা দেখব, সেটা আমাদের সামনে আমাদেরই ক্লাবের সদস্য ছিল দেবাশিস ঘোষ।
তাকে আমি ডাকছি। আর দেবাশিসের জায়গায় দিয়া তুমি চলে এসো। এবার জোরে হাতটা নিতে। ডকুমেন্টারিটা দেখবেন, ওর জন্যই। এনকারেজ করেন বাচ্চাদের